জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংগঠিত অপরাধ বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করেছেন এনটিএমসি এর সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। আজ সোমবার আইনজীবীর মাধ্যমে দায়ের করা আবেদনে তিনি খালাস দেয়ার দাবি জানিয়েছেন। শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ আগামী ২২ জানুয়ারি আবেদনের উপর আদেশের তারিখ নির্ধারণ করেছেন। জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সংবিধানের ১৫০ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে ১৯৭১ সালে যুদ্ধ অপরাধের বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল। ট্রাইব্যুনালে এখন বিচার হচ্ছে যেটি জুলাই আগস্টের ঘটনা, পলিটিক্যাল কনফ্লিক্ট। এখানে কোনো যুদ্ধ ছিল না, এই জন্য এই ট্রাইব্যুনালের কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করে আবেদন করা হয়েছে বলেও জানান জিয়াউল আহসানের আইনজীবী। এবং এই ট্রাইব্যুনাল হওয়ার পেছনে একটা ইতিহাস আছে, যেটা আমাদের সংবিধানের ১৫০ ধারা আর্টিকেল ১৫০-এ এটা স্পষ্টভাবে বলা আছে কেন এই ট্রাইব্যুনালটা হয়েছিল। মূলত ওয়ারকে কেন্দ্র করে 1973-তে যে যুদ্ধ হয়েছিল, আমাদের যে 1971-এ যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের যে অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল। এবং এখন যে এই ট্রাইব্যুনালে এখন যে বিচারটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট। এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট, এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই। এই একটাই প্রশ্ন ছিল, যে সেই কারণে আমরা এই অ্যাপ্লিকেশনটা এখানে নিয়ে এসেছি, এই ট্রাইব্যুনালের কনস্টিটিউশনটাকে চ্যালেঞ্জ করে। আর একটা বিষয় হচ্ছে যে এই ট্রাইব্যুনাল হচ্ছে, আমরা বলছি যে কোরাম নন জুডিস, অর্থাৎ এই ট্রাইব্যুনালে এই মামলা পরিচালনা করার কোনো ক্ষমতা নেই। রাষ্ট্রপক্ষের কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম এই বিষয় নিয়ে বলেছেন, জিয়াউল আহসানের আবেদনের মূল বিষয় ছিল যে এই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার করার ক্ষমতা নেই, কারণ বাংলাদেশে কোনো যুদ্ধ হয়নি। যদিও ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই উল্লেখ করে রাষ্ট্রপক্ষের কৌশলী আরো বলেন, এই পিটিশনটি করা হয়েছে মূলত মিডিয়া অ্যাটেনশনের জন্য এবং এক ধরনের হাইপ তুলে আদালতকে বিতর্কিত করার জন্য। এই আইনের বিরুদ্ধে যে সমস্ত যুক্তি ওনারা তুলে ধরছেন সেটা বিবেচনারই করার কোনো সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে এই আদালতের বিবেচনা করার সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে ওনারা হাইকোর্টে গেলেও সেই আইনটা অবৈধ হবে না, কারণ এটা সাংবিধানিক প্রোটেকশনের আওতায় পড়ে। আরেকটা বলার চেষ্টা করেছেন যে গুম তো পরবর্তী সময়ে শব্দটা আনা হয়েছে। আমরা দেখিয়েছি গুম শব্দটা অ্যাজ সাচ না থাকলেও মার্ডার শব্দটা আইনের মধ্যে ছিল, জোর করে আটকে রাখা আইনের মধ্যে ছিল, অ্যাবডাকশন অর্থাৎ অপহরণ আইনের মধ্যে ছিল, কনফাইনমেন্ট গোপন জায়গায় আটকে রাখা সেটা আইনের মধ্যে ছিল, টর্চার এগুলো আইনের মধ্যে ছিল। অর্থাৎ গুমের মাধ্যমে যে কয়েকটা অপরাধ করা হয়, এই সব কয়েকটা অপরাধ আইনের মধ্যে আগের থেকেই ছিল। সুতরাং গুম শব্দটা যদি নাও থাকে, গুমের অপরাধের বিচার এই আইনেই হওয়া সম্ভব ছিল বা এখনও সম্ভব। পরবর্তী সময়ে যে সংশোধনী আনা হয়েছে সেটা রেট্রোঅ্যাক্টিভ হবে এই কারণে, কারণ 1973 সালে যখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টটা প্রণয়ন করা হয়, সেই আইনে বলা ছিল যে এই আইন প্রণয়নের পূর্বে অথবা পরে এই আইনে বর্ণিত যত অপরাধ হয়েছে সেগুলোর বিচার করার ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে। সুতরাং এই ট্রাইব্যুনালের শুরু থেকেই রেট্রোঅ্যাক্টিভ যে ক্ষমতা বা ইফেক্ট সেটা দেয়া ছিল। পরবর্তী সময়ে যত সংশোধনী হবে সেগুলো কিন্তু মূল আইনে যেহেতু রেট্রোঅ্যাক্টিভ এফেক্ট দেয়া ছিল সেটা আওতার মধ্যে পড়বে। সুতরাং যে যুক্তিগুলো ওনারা তুলে ধরেছেন এগুলো অসার, এগুলো মূল্যহীন। এই পিটিশনটা মূলত করা হয়েছে মিডিয়া অ্যাট্রাকশনের জন্য, সেটা আমরা বলেছি। এবং আমরা আবেদন করেছি আদালতের কাছে যে এই পিটিশন সামারিলি রিজেক্ট করে একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া উচিত, তাদের একটা জরিমানা করা উচিত। এটা আমরা কোর্টের কাছে দাবি জানিয়েছি। আদালত শুনেছেন দুই পক্ষকে, ওনাদের অনেক লম্বা হিয়ারিং তারা করেছেন। আগামী পরশুদিন অর্থাৎ 22 তারিখে এই বিষয়ে আদেশ দেবেন আদালত, এটা ঘোষণা করেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।